গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমি স্বরূপ আসগর, ঢাকা যাত্রাবাড়িতে থাকি, শিপিং লাইনে ব্যবসা করি। সঙ্গত কারণে জেলার নাম উল্লেখ না করার জন্য অনুরোধ রইল। নিচের লাইনে ঘটনার স্থান এবং নাম সবকিছু দেয়া আছে এবং সেগুলো আমি পড়লাম না, এবং তারপরে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। একটি সত্যি ঘটনা। ঘটনাটি 1972 থেকে 74 সালের। এই ঘটনাটা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। আমার মায়ের আপন মামার সাথে ঘটেছিল। তখন আমার মায়ের বয়স 8 বা 10। এখনো অনেকে সাক্ষী আছে এ ঘটনার। আমার মায়ের মামারা ছিল 6 ভাই এবং 4 বোন। সবার বড় জনের নাম ছিল মোকসেদ। সে দেখতে অনেক সুন্দর ছিল, লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি। আমার এই মোকসেদ নানাকে নিয়ে এই ঘটনা। ঘটনা ভূতের না ভয়ের, নাকি অলৌকিক, নাকি শুধুই বিস্ময়, নাকি শুধুই ট্র্যাজেডি? ঘটনা শুনে আপনারাই সেটা ঠিক করবেন। যাচ্ছি মূল ঘটনায়। আমার মায়ের নানি অর্থাৎ মোকসেদ নানার মায়ের মাথায় জট ছিল। মোকসেদ নানা তার প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান হচ্ছে আমার নানি। মোকসেদ মামা যখন তিনি জন্ম নিলেন, তারপর দিবাগত রাতে সবকিছু ঠিকই ছিল, কিন্তু তার পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই অবাক হয়ে যান। সবাই দেখে তার মাথায় জট নেই। এটা দেখে সবাই যেমন অবাক হয়, তার থেকে বেশি খুশি হয়। সবাই চিন্তা করে জট থাকাকালীন সময়ে অনেক কিছু বাছবিচার করে চলতে হতো। অনেক কিছু খেতে পারতো না, মরা বাড়িতে যেতে পারতো না, শ্মশানের কাজ দিয়ে চলাফেরা করতে পারতো না। মরা বাড়ি গেলে অজ্ঞান হয়ে যেত। শ্মশানের পাশ দিয়ে গেলে হুট করে 7 দিন বা 3 দিন কারো সাথে কথা বলতেন না। ওই 7 দিন বা 3 দিন তার জীবনযাপন সবকিছুই থাকতো, যেমন রান্না করা, গোসল করা, ঘুমাতে যাওয়া, এবং টাইমলি সবকিছু হতো, এবং অন্যান্য সাংসারিক কাজকর্ম ঠিকই করতেন, কিন্তু কারো সাথে কথা বলতেন না। এই সব দিক চিন্তা করে সবাই ভেবে নিল যে ভালোই হয়েছে, সব ঠিকঠাকই চলছিল। মোকসেদ নানা বেশ বড় হয়ে উঠলেন। তারপর তার অন্যান্য ভাই বোন জন্ম নিল। মোকসেদ নানা টকবকে যুবক হয়ে উঠলেন। সবসময় লাল কালারের জামা পরতেন, বিশেষ করে লাল ফতুয়া টাইপের জামা, আলখেল্লার মতো দেখতে, সাথে লাল লুঙ্গি এবং লাল গামছা। এগুলো তার সাথে সবসময় থাকতো। সে বেশ ভালো দোতারা বাজাতে পারত, এবং দোতারা বাজিয়ে বাজিয়ে সে বেশ ভালো গানও গাইত। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের বাড়িতে ভাব বৈঠকি ও আল্লাহ রসুলের শান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হতো। প্রথমে মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ, এরপর গান বাজনা। সে গানের আসরে পাশের গ্রামের হিন্দু মহিলারাও ছুটে আসত। গ্রামের নাম ছিল নাওডুবি। মোকসেদ নানাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিট লাগে। এর ভেতর থেকে একটি মহিলার মোকসেদ নানাকে ভালো লেগে যায়। মহিলার নাম ছিল, কোন একটা নাম দিয়েছেন, নামটা আমি পড়তে পারছি না। সেই মহিলাটি ছিল বিবাহিত। সে তার 2 মেয়ে ও ননদকে নিয়ে গান শুনতে আসতো, কিন্তু ধর্মীয় বিষয় বিবেচনা করে সে নানাকে কিছুই বলতে পারেনি। প্রতি বৃহস্পতিবার নিয়ম করে গান শুনতে আসতো। মোকসেদ নানার মা বাবা একসময় চিন্তা করলেন তাকে বিয়ে করানো উচিত। এমন করে গান বাজনা করে ঘুরে ঘুরে বাউলদের মতন সময় পার করে দিলে আর কি থাকে? বিয়ে করলে সংসারী হবে, যেমন ভাবা তেমন কাজ। আগের দিনে কিন্তু ছেলে মেয়ের তেমন কোনো দেখা দেখির পর্ব থাকতো না এখনকার মতো। মুরব্বীদের দেখাই ছিল চূড়ান্ত। মেয়ে দেখা হয়, বিয়ের দিন ঠিক করা হয়। মোকসেদ নানা সুন্দর করে পাঞ্জাবি, পাগড়ি, পায়জামা পরে, রুমালে আতর মেখে, নওশা সেজে, পালকি নিয়ে তাদের গ্রাম থেকে 2 বা 3 গ্রাম দূরে বিয়ে করতে চান। কিন্তু বর কনে কেউ কারো মুখ দেখেনি। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটি পালন করা হয়। বউ নিয়ে ফেরার সময় ওই হিন্দু মহিলার বাড়ির সামনে দিয়ে আসতে হবে। এক পালকিতে বর আর একটাই বউ। আসার সময় হুট করে ওই হিন্দু মহিলার ঠিক বাড়ির সামনে এসে মোকসেদ নানা পালকি থামাতে বলে। সবাই বলে, এখান থেকে বাড়ি যেতে বেশি সময় লাগবে না, একেবারে বাড়িতে গিয়েই থামি। কিন্তু মোকসেদ নানা খুব গম্ভীর এবং আদেশের গলায় পালকি থামাতে বলে। থামানোর পর একজনকে বলে সে আর বাড়িতে যাবে না, বা তাদের সাথে থাকতেও পারবে না। সবাই বলে, কেন? এমন পাগলের মতো কথা সে কেন বলছে? সবাই যখন খুব জোরাজুরি করছিল, চাপ দিচ্ছিল, তখন সেখান থেকে একজন লোক পাঠিয়ে মোকসেদ নানার মাকে ডেকে নিয়ে আসা হয়।
তখন মোকসেদ নানা তাকে বলে, বউ চাইলে ছেলে পাবে না, আর ছেলে চাইলে বউ পাবে না। তখন তাদের সাথে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাও যোগ দেন। সবার উপস্থিতিতে মেয়ের সাথে যারা এসেছিল তাদের মাধ্যমে মেয়ের বাড়ির লোকজন খবর নিয়ে যায়। তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের মেয়ে তাদের হাতে তুলে দেয়া হয়। মজার বিষয় হলো, মোকসেদ নানাও তার বউয়ের মুখ দেখেনি, বউ মোকসেদ নানার মুখ দেখেনি। এর কিছুদিন পর রাতে মোকসেদ নানাকে ঘরে পাওয়া যেত না। এমন করে 2-1 বার প্রায়ই রাতে এমন হতো। ঘরের ভেতর থেকে আটকানো থাকতো। সকালবেলা তাকে বাড়ির উঠোনের মাঝখানে পাওয়া যেত। তার মা বেশ চিন্তায় পড়ে যায়, ছেলেটার সাথে কেন এমন হচ্ছে? বিয়ে করালো, সংসার করবে, এখন আবার রাতে ঘরে পাওয়া যায় না। একদিন রাতে মোকসেদ নানার মা, অর্থাৎ আমার মায়ের নানি, স্বপ্ন দেখে। ফিসফিস করে কেউ তাকে বলছে, মোকসেদকে সকালে যেখানে দেখেছিস সেখানে শুধু বাঁশের লোহার পেরেক ছাড়া, দরজা ও বেড়া ছাড়া একটি আসন ঘর তুলে দে। মোকসেদ নানার মা তার এই স্বপ্ন সম্পর্কে কাউকে কোনো কিছু বলেন না। এরপরে বেশ কিছুদিন চলে যায় কোনো প্রকার সমস্যা ছাড়াই। মোকসেদ নানা নিয়ম করে গান গাইতেন, তার মা ছাড়া কারোর সাথে কথা বলতেন না। বেশ কিছুদিন ভালো যাবার পর মোকসেদ নানার মা আবার স্বপ্ন দেখেন, কিন্তু কারো কাছে কিছু বলেন না। এর 3 দিন পর সকালে মোকসেদ নানাকে ঘরে পাওয়া যায় না, উঠোনেও পাওয়া যায় না। মোকসেদ নানার মা, বাবা ও অন্যান্য ভাই বোনেরা কান্নাকাটি শুরু করে। তখন আমার নানা বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শুনে আমার নানা, মামা ও খালার সাথে মোকসেদ নানাদের বাসায় যায়। গিয়ে শুনে মোকসেদ নানার মা বিলাপ করছে আর বলছেন, আসনটা দিলে বুঝি এমন হতো না রে। মোকসেদ কোথায় গেল এই বলে তিনি বিলাপ করতে থাকেন। আমার নানা ভাই বিষয়টি জানতেন। মোকসেদ নানার মা ছিল আমার নানা ভাইয়ের শাশুড়ি মা। উল্লেখ্য, আমার নানির নানা ভাই ছিলেন আপন 2 চাচাতো ভাই বোন। আমার মায়ের বয়স যখন 4-5 বছর ছিল তখন মার নানি, নানা ভাইও বিয়ে করেনি। নানি বসন্ত হয়ে মারা যান। আমার নানা খুবই পরহেজগার ছিলেন। তিনি বেশ সুন্দর ছিলেন। সারা রাত জেগে জেগে জিকির করতেন, তাহাজ্জুদ পড়তেন, আল কোরআন পাঠ করতেন। আমার নানা ভাই মারা যান 2007 সালের ডিসেম্বর মাসে। তখন নানা ভাই বিষয়টি নিয়ে মোকসেদ নানার মা বাবাকে আশ্বাস দেন এবং বাড়িতে ফিরে আসেন। তার কিছুদিন পরই আমার মোকসেদ নানাদের বাড়ি থেকে হট্টগোলের শব্দ পাওয়া যায়। আমার নানা ভাই, মা, মামা, খালারা সবাই মিলে সেখানে যান। যাবার পরে সবাই দেখতে পান বেশ কিছু লোক মিলে মোকসেদ নানাকে বাড়ির ভেতরে নিয়ে আসছে, কিন্তু কিছুতেই 8-10 জন লোক মিলে তাকে ঘরে তুলতে পারছে না। সে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসছে, কিন্তু বাড়ির উঠোন থেকে সবাই টেনেও সরাতে পারছে না। যেখানে তাকে সকাল থেকে পাওয়া যেত সেখানে বসে সে দোতারা নিয়ে টুংটাং করছে। আমি এই জায়গাটা একেবারেই বুঝিনি, আমি আবারও পড়ছি। সে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসছে, কিন্তু বাড়ির উঠোন থেকে সবাই টেনেও তাকে সরাতে পারছে না। যেখানে তাকে পাওয়া যেত সেখানে বসে সে দোতারা নিয়ে টুংটাং করছে। এত হট্টগোল, এত মানুষ, কিছুই সে পাত্তা দিচ্ছে না। সে তার মতো স্বাভাবিক টুংটাং করছে। আমার মনে হয় আপনি বোঝাতে চেয়েছেন সে তার জায়গায় বসে টুংটাং করছে, সবাই তাকে বাসার ভেতরে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না এবং অনেক মানুষজন মিলেও তাকে টেনে ঘরে ঢুকাতে পারছে না। তখন আমার নানা ভাই সবাইকে শান্ত হতে বলেন এবং জানতে চান মোকসেদ নানাকে কোথায় পাওয়া গেল। যারা তাকে সাথে করে বাড়িতে নিয়ে এসেছে তাদের একজন বলল, ও ভাদিয়া খোলা বাজারের পাশে জঙ্গলে ছিল। সে জঙ্গলের মধ্যে শুয়েছিল দোতারা নিয়ে। ঘটনা 72 থেকে 74 সালের। তখন বাড়িঘর এত বেশি ছিল না, ম্যাক্সিমাম জায়গায় ছিল জঙ্গল। তারা বলে, আমরা সকালে বাজার যাবার সময় ওই জঙ্গলের ভেতরে যাই, দোতারার টুংটাং শুনি, কাউকে দেখতে পাই না। এমন করে বাজারে অনেকেই দোতারার শব্দ শোনে। প্রতিদিন বাজার শুরু হয় ঠিক ফজরের নামাজের পরপরই। বাজার থেকে বাড়ি ফেরার পথে 6-7 জন মিলে ভয় ডর ভেঙে জঙ্গলের ভেতরে প্রবেশ করে এবং জিন ভূত কিনা সেটা নিয়ে তাদের সন্দেহ ছিল এবং জঙ্গলের ভিতরে ঢুকে আরও বেশি বন্য প্রাণীর জন্য তাদের ভয় ছিল। তারপরেও সব ভয়কে গ্রাহ্য না করে তারা ভেতরে ঢোকে এবং তারা তাকে আবিষ্কার করে। আমার নানা ভাই সব ঘটনা শুনে শান্ত হতে বলেন। এবার সবাই শান্ত হয়ে যায়। আমার নানা ভাই মোকসেদ নানা আর আমার মাকে একটি চুলা খুঁড়তে বলেন। তখনও মোকসেদ নানা হাসি মুখে দোতারা নিয়ে উঠোনে বসে বাড়াচ্ছেন। নানা ভাই চুলা খুঁড়তে বলে কোথায় চলে গেলেন। এর কিছুক্ষণ পর অনেকগুলো গাছের পাতা এবং কিছু মাটির হাঁড়ি সঙ্গে নিয়ে আসলেন। নিয়ে আসার পর সেই নতুন চুলায় নদীর পানি গরম করতে বসালেন। হাতে থাকা পাতাগুলো পানির ভেতরে দিয়ে দিলেন। পানি
গরম হতে দিলেন। পানি গরম হওয়ার পর নানা ভাই মোকসেদ নানার মাকে বললেন, এখনই স্বপ্নের আদেশ অনুযায়ী আসন গড়ানোর ব্যবস্থা করুন। সাথে সাথে আসন তৈরি করা হয়। যা যা লাগবে তা পাশের ছিটকা বাজার থেকে সংগ্রহ করা হয় এবং তখন পুরোটাই মাটির রাস্তা, হাঁটা বা ভ্যান এগুলোর কোনো ব্যাপারই ছিল না। পানি গরম হবার পর মোকসেদ নানাকে উঠোনের মাঝখানে বসিয়ে 7 ধরনের গাছের পাতা দিয়ে গরম পানিতে গোসল করানো হয় এবং নতুন লাল কাপড় পরানো হয়। 1 গ্লাস দুধ খাওয়ানো হয়। নানা ভাই তার পাশেও তখনও বসে রইলেন যতক্ষণ না পর্যন্ত আসন তৈরি হয়। সেগুলো বাজার থেকে কিনে আনতে হলো। প্রায় 3-4 ঘন্টা সময় লেগেছিল তার জন্য। নানা ভাই এই লম্বা সময়টা মোকসেদ নানার পাশেই বসা ছিলেন এবং ওই জায়গাটা ভালো করে লেপে তার উপরে আসন তৈরি করা হয়। পবিত্র অবস্থায় কাজগুলো করতে বলা হয়েছিল। আসনের সবকিছু আসলে সেদিন রাত 8টা-9টার মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। সেখানেই রাতে মোকসেদ নানাকে ঘুমানোর ব্যবস্থা করে দেয়া হয়। খাবার দাবার দেবার সময় মোকসেদ নানা তার মাকে বলল, মা, বেশি করে দুধ দিও। সেদিন রাতেই মোকসেদ নানা তাদের বাড়িতে শেষবারের মতো খাবার খায়। এরপর কেটে যায় 12টি বছর। সে 12টি বছর মোকসেদ নানা তাদের বাড়িতে এক বেলাও ভাত বা অন্য কিছু খায়নি। বাড়িতে একটি রাতও ঘুমায়নি। এই 12টা বছর সে তার বাড়ির আশেপাশের ঝোপ জঙ্গলে রাত কাটাতো। খুব ভয়ঙ্কর জঙ্গল ছিল। সে 12 বছর এমনভাবে জঙ্গলে জঙ্গলে থাকতো। কেউ কিছু দিলে খেত না। মজার ব্যাপার হলো, যতই ক্ষুধা লাগুক না কেন, তার বাড়ির খাবার দিলে সে কখনো খেত না, অন্য কাউকে দিয়ে দিত। সেদিনের পর থেকে আমার নানা ভাই মোকসেদ নানার মা বাবাকে বলেন তারা যেন চিন্তা না করে, তাদের ছেলে তাদের চোখের সামনেই থাকবে, কিন্তু 12 বছর কারো সাথে কথা বলবে না, বাড়ির খাবারও খাবে না। কারণ জানতে চাইলে নানা ভাই বলেন, গতকাল রাতে সে তার মৌলানা সাহেবের সাথে কথা বলেছেন। মৌলানা সাহেব মূলত একজন জিন পালতেন। আমার নানা ভাইয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সেই জিনটি এখনও আমার নানা ভাইয়ের বাড়িতে আছে। আমার মা, মামা, খালারা এই জিনকে দেখেছে। আমার নানা ভাইয়ের বাড়ির রান্নাঘরের পাশেই আছে একটা তেঁতুল গাছ। সে গাছেই সে থাকে। মাথায় টুপি দেয়া, সাদা আলখেল্লা পরা একটা অবয়ব, এমন বোঝা যায়। সে কারো ক্ষতি করে না। মানে আপনি সেই জিনটির কথা বলছেন। এটা এক প্রকার শাস্তি দেওয়া হয়েছে মোকসেদ নানাকে। সবচেয়ে বড় বিষয় হলো, মোকসেদ নানাকে হিন্দু শাস্ত্র মতে কেউ তাবিজ কবজ করেছে, যার প্রভাবে মোকসেদ নানার এমন পরিস্থিতি। আমার নানা ভাই আরও বলেন, মোকসেদ নানার বিয়ে কেউ একজন সহ্য করতে পারেনি। যেন কাউকে বিয়ে না করতে পারে, আর বিয়ে করলেও যেন সংসার করতে না পারে, সেই লক্ষ্য হাসিলের জন্য তাকে জাদু করা হয়েছিল। বিষয়টি এমন, তুই আমার না হলে অন্য কারো হতে পারবি না। তাই হিন্দু শাস্ত্র মতে তাকে কালো জাদু করা হয়েছিল। নানা ভাইয়ের মৌলানা সাহেবের এত ক্ষমতা নেই, কারণ সে তাবিজ বা কালো জাদুতে অপবিত্র জিনিসপত্র ব্যবহার করেছিল এবং সে কারণেই মৌলানা সাহেব কিছু করতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন। মোকসেদ নানার মা প্রথমবার স্বপ্ন দেখার পরেই আসন ঘর যদি তুলে দিতেন, তাহলে 12 বছর সে আর হয়তো জঙ্গলে থাকতো না। এখন আর কিছু করার নেই, 12 বছর কাটাতে হবে। তখন থেকে কেউ মোকসেদ নানাকে কোনো কিছুতে না বলতেন না। সবাই ডাকতেন মোকসেদ পাগলা। ভাবছেন ঘটনা শেষ, কিন্তু শেষ হয়নি। 12 বছর শেষ হবার সাথে সাথে সে তার বাড়ির ওই উঠোনের মাঝখানে যে আসন ঘর তোলা হয়েছিল সেখানে গিয়ে ওঠে এবং আবার প্রতি বৃহস্পতিবার গান বাজনা শুরু করে। যখন গান বাজনা শেষ করে সবাই যে যার মতো চলে যায়, ওই হিন্দু মহিলাও কিন্তু তখন গান শুনতে আসতো। সবাই যাবার কিছুক্ষণ পর আসনে দুধ কলা ভোগ দিত। এভাবে ভালোই যাচ্ছিল। বেশ কয়েক বছর চলে যায়। তারপরে একদিন ঘটনা। দিনটি ছিল শুক্রবার, সময়টা ছিল বাদ জুম্মা। মোকসেদ নানা বাড়ির পাশে কোনো একটা কারণে মিলাদ মাহফিলের দাওয়াত পান এবং সেখানে আমার মোকসেদ নানা ও আমার নানা ভাই যান। মিলাদ মাহফিল শেষ হবার পর সবাইকে তবারক বিতরণ করা হলো। সবাইকে লম্বা পাটিতে বসিয়ে কলা পাতায় খেতে দেয়া হলো। মোকসেদ নানাও সবার সাথে খেতে বসলেন এবং ভাত ও মাছ খেলেন। তারপর পায়েস বা ক্ষীরের ব্যবস্থা ছিল। মোকসেদ নানা কলা পাতায় ক্ষীর খেলেন। সে ক্ষীর মাত্র 2বারই তিনি মুখে দিয়েছিলেন। তারপর মানুষজনের ভেতর তার রক্তবমি শুরু হয়। কলের পানির মতো গলা দিয়ে রক্ত পড়ে। মাত্র 3 থেকে 5 মিনিটের ভেতর রক্তবমি করতে করতে সাধের দোতারা ছেড়ে চলে যান তিনি না ফেরার দেশে। তার বমির সাথে শুধু রক্ত নয়, মাটি, ছোট কাপড়ের টুকরো, চুল, কারো মাথার জট, বাঁশের ছোট্ট চটি এসব বেরিয়ে আসে। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া।
যে বাড়িতে তিনি দাওয়াত খেতে গিয়েছিলেন সেখান থেকে মোকসেদ নানার লাশ খাটিয়াতে করে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার সময় সবাই অদ্ভুত একটা বিষয় খেয়াল করেন। তাদের বাড়িতে ঢোকার সময় পুকুর পাড় দিয়ে যেতে হয়। সেই পুকুর পাড়ে গিয়ে সবাই হকচকিয়ে যায়। পুকুর পাড়ে সবাই দেখতে পায় বিশাল বড় এক অজগর সাপ। মোচড়াতে মোচড়াতে আর্তনাদ করছে সে। পুকুরের এ মাথা থেকে ও মাথা যাচ্ছে এবং শোঁ শোঁ শব্দ করছে মেঘের গর্জনের মতো। সাপটির দৈর্ঘ্য ছিল 12 থেকে 14 ফুট এবং প্রস্থ ছিল প্রায় 2.5 ফুটের মতো। শত মানুষের ভিড় জমে যায় সেই দৃশ্য দেখার জন্য। এরপর মোকসেদ নানার লাশ গোসল করানো হয়, কাফন পরানো হয়। আমার নানা ভাই জানাজা পড়িয়েছিলেন। আসন ঘরের মাঝখানে কবর খোঁড়ার নির্দেশ দেয়া হয়। যখন কবর খোঁড়া শেষ হয় তখন ওই সাপটাও মারা যায়। সাপটিকে মাটি চাপা দেয়া হয়। মোকসেদ নানা মারা যাবার পরদিনই ওই ডালো নামক হিন্দু মহিলাটি পাগল হয়ে যায় এবং বাকি জীবন পাগলই থেকে যায়। তার পরিণতি হয়েছিল করুণ। সে একদম বদ্ধ উন্মাদ হয়ে যায়, কাউকেই চিনতে পারত না। আমার নানা ভাইয়ের মুখেও শুনেছি ঘটনাটি। নানা ভাইকে জিজ্ঞেস করেছিলাম গরম পানিতে কিসের পাতা দিয়েছিলেন। নানা ভাই বলেছিলেন 7টা কাঁটাযুক্ত গাছের পাতা। এই ছিল ঘটনা। আমার কাছে